আচ্ছা, ভূমিকম্প বলতে আমরা সাধারণত কি বুঝি? দালান কোঠা কেঁপে ওঠা, তাই না? কিন্তু বাংলাদেশের বেলায় ব্যাপারটা কিন্তু তার চেয়েও অনেক বড়। এখানকার ভূমিকম্প এতটাই শক্তিশালী যে তা শুধু ঘরবাড়ি নাড়িয়ে দেয় না, আস্ত ভূখণ্ডের চেহারাটাই বদলে দেয়। এমনকি বিশাল সব নদীর গতিপথ পর্যন্ত পাল্টে ফেলার ক্ষমতা রাখে এই প্রাকৃতিক শক্তি। এই যেমন ধরুন বিশাল যমুনা নদীর কথা কিভাবে জন্ম হলো এর ভাবলে অবাক হতে হয়। এর ইতিহাস কিন্তু খুব বেশি পুরনো নয়, বরং বেশ নাটকীয় একটা ব্যাপার। চলুন আজ সেই রহস্যেরই গভীরে যায়। তবে নদীর গল্পটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের আগে বুঝতে হবে এর পায়ের নিচের মাটিটাকে। মানে কেন বাংলাদেশের মাটি এত ঘন ঘন কেঁপে ওঠে। এর পেছনের মূল কারণটা হলো টেকটনিক প্লেট। ব্যাপারটা অনেকটা এরকম, বাংলাদেশ ঠিক তিনটা বিশাল টেকটনিক প্লেটের সংযোগস্থলে দাঁড়িয়ে আছে। একদিকে ভারতীয় প্লেট, অন্যদিকে ইউরেশিয়ান প্লেট, আর আছে বার্মা মাইক্রোপ্লেট। এই প্লেটগুলো কিন্তু স্থির না, এরা একে অপরকে অনবরত ধাক্কা দিয়ে চলেছে। আর এই ধাক্কাধাক্কির ফলেই তৈরি হচ্ছে প্রচণ্ড শক্তি, যা ভূমিকম্প হয়ে বেরিয়ে আসে। প্লেটের এই সংঘর্ষের কারণে মাটির নিচে লম্বা লম্বা ফাটল তৈরি হয়েছে, যেগুলোকে আমরা বলি ফল্ট লাইন বা চ্যুতি রেখা। যেমন চট্টগ্রাম আরাকান ফল্ট, ডাউকি ফল্ট বা শিলং প্লেটোর ফল্ট। আর বেশিরভাগ ভূমিকম্প কিন্তু এই ফল্ট লাইনগুলো বরাবরই হয়। এই যে ভূতাত্ত্বিক শক্তির কথা আমরা বলছি, এটা কিন্তু ইতিহাসে বহুবার তার ছাপ রেখে গেছে। এখানে ভূমিকম্প মানে শুধু একটা দুর্যোগ নয়, বরং বলা যায় এটা পরিবর্তনের এক বিশাল অনুঘটক। এই টাইমলাইনটা একবার দেখুন। ১৫৮৪ সালে বাংলায় প্রথম একটা বড় ভূমিকম্পের কথা জানা যায়, যা মাটিতে ফাটল তৈরি করেছিল। এরপর এলো ১৭৬২ সালের সেই ভয়ঙ্কর চট্টগ্রাম ভূমিকম্প। আবার ১৭৮৭ সালের টেকটনিক পরিবর্তন আর বড় বন্যা দুটো মিলে এক বিশাল ঘটনা ঘটায়। তারপর ১৮৯৭ সালের গ্রেট আসাম ভূমিকম্প আর ১৯৫০ সালের তিব্বত আসাম ভূমিকম্প, যার প্রভাব ছিল অভাবনীয়। মানে প্রত্যেকটা ঘটনাই কিন্তু এই অঞ্চলের ম্যাপটাকে একটু একটু করে নতুন করে এঁকেছে। এগুলোর মধ্যে ১৭৬২ সালের চট্টগ্রাম ভূমিকম্পটা ছিল এক কথায় প্রলয়ঙ্করী। রিক্টার স্কেলের মাত্রা কত ছিল জানেন? প্রায় ৮.৫। ভাবা যায়? এটা দক্ষিণ পূর্ব বাংলার ইতিহাসে এখন পর্যন্ত জানা সবচেয়ে বড় ভূমিকম্প। শুধুমাত্র এই একটা ভূমিকম্পের প্রভাবে কি কি হয়েছিল ভাবুন তো। পুরো অঞ্চলের মানচিত্রটাই যেন ওলটপালট হয়ে গিয়েছিল। মাটি কোথাও হঠাৎ করে উঁচু হয়ে গেল, আবার কোথাও ধসে গেল। এমনকি উপকূল বরাবর সুনামির মতো ঢেবের কথাও শোনা যায়। তবে সবচেয়ে বড় যে পরিবর্তনটা এলো, সেটা হলো কর্ণফুলী নদীর গতিপথে। বেশ, তাহলে এখন আমরা মূল রহস্যের কাছাকাছি চলে এসেছি। কিভাবে এই প্রচণ্ড ভূতাত্ত্বিক শক্তি আমাদের দেশের দুটি প্রধান নদী মানে যমুনা আর কর্ণফুলীর পথটাকেই বদলে দিল। চলুন সেটাই দেখি। দুটো নদীর গল্প কিন্তু একটু আলাদা। দেখুন, ১৭৬২ সালের ভূমিকম্পে সরাসরি মাটি ধেবে গিয়েছিল। তাই কর্ণফুলী বাধ্য হয়ে তার পুরনো পথ ছেড়ে নতুন একটা পথ বেছে নেয়। আর তার পুরনো খাতটা একসময় শুকিয়েই যায়। অন্যদিকে যমুনার ব্যাপারটা আরও নাটকীয়। ১৭৮৭ সালে এক বিশাল বন্যার সাথে যোগ হয় টেকটনিক মুভমেন্ট। এই দুয়ের ধাক্কায় ব্রহ্মপুত্র নদ তার পুরনো পথটা পুরোপুরি ছেড়েই দেয়। এরপর পশ্চিম দিকে বিশাল একটা নতুন খাত তৈরি করে বইতে শুরু করে। আর এভাবেই জন্ম হয় আজকের যমুনা নদীর। এই যে ব্রহ্মপুত্র তার পুরনো পথ ছেড়ে নতুন যমুনা হয়ে গেল, এটা কিন্তু কোনো সাধারণ ঘটনা ছিল না। এটা ছিল বাংলাদেশের ইতিহাসে নদীর গতিপথ পরিবর্তনের সবচেয়ে বড় ঘটনা। ভূতত্ত্বের ভাষায় একে বলা হয় রিভার এভালশন। কিন্তু ভাববেন না যে এই ল্যান্ডস্কেপ বা ভূপ্রকৃতি বদলে যাওয়ার খেলাটা সেই ১৮ শতকেই থেমে গেছে। একদমই না। যে শক্তি সেদিন নদীকে পথ বদলাতে বাধ্য করেছিল, সেই শক্তি আজও কিন্তু সক্রিয়। এর একটা বড় প্রমাণ হলো আমাদের খুব কাছের সময়ের ঘটনা, ১৯৫০ সালের তিব্বত আসাম ভূমিকম্প। মাত্রা ছিল ৮.৬। এই ভূমিকম্পটা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এই অঞ্চলের নদীগুলোর ওপর টেকটনিক প্লেটের নড়াচড়ার প্রভাব কতটা সরাসরি। এই ভূমিকম্পের পর কি হলো জানেন? যমুনার স্রোত হঠাৎ করেই অনেক বেড়ে গেল। নদীটাও আগের চেয়ে অনেক চওড়া হয়ে গেল। আর এর সরাসরি ফল হিসাবে টাঙ্গাইল সিরাজগঞ্জ অঞ্চলে শুরু হলো ভয়ঙ্কর নদী ভাঙন।
শুধু তাই না, পদ্মা আর মেঘনা নদীতেও নতুন নতুন চর জেগে উঠল, তাদের গতিপথেও আসলো ছোট বড় পরিবর্তন। এমনকি আরও সাম্প্রতিক সময়েও, যেমন ধরুন ১৯৯৭, ৯৯ বা ২০০৩ সালে চট্টগ্রামের কাছে বেশ কয়েকটা ভূমিকম্প হয়েছে। এগুলো থেকে কি প্রমাণ হয়? এটাই প্রমাণ হয় যে সেই ১৭৬২ সালের ভয়ঙ্কর আরাকান ফল্ট লাইনটা আজও যথেষ্ট সক্রিয়। অর্থাৎ ঝুঁকিটা কিন্তু এখনও বাস্তব। সুতরাং সব মিলিয়ে আমরা কি বলতে পারি? এটাই যে বাংলাদেশে ভূমিকম্প কেবলই একটা প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং এটাই হলো এই অঞ্চলের ভূপ্রকৃতিকে বদলে দেওয়ার মূল চালিকা শক্তি। আমাদের নদী, পাহাড়, সমভূমি এই সব কিছুকে আজকের চেহারায় আনার পেছনেই রয়েছে এই ভূমিকম্পের এক অদৃশ্য হাত।